আজকের আলোচনার বিষয় শিশুদের শেখানোর কিছু কৌশল নিয়ে। আমাদের হাতে যে নোটগুলো আছে সেগুলো কিন্তু শুধু কয়েকটা সাধারণ টিপসের তালিকা নয়, বরং এর গভীরে গিয়ে দেখা হয়েছে শিশুদের শেখার মনস্তত্ত্বটা আসলে কিভাবে কাজ করে। আমাদের আজকের মিশন হলো সেই নোটগুলো ঘেঁটে এমন কিছু কার্যকর আর হয়তো কিছুটা অবাক করার মতো কৌশল খুঁজে বের করা, যা শিশুদের স্বাভাবিক কৌতূহলকে একটা শক্তিশালী অস্ত্রে পরিণত করতে পারে। বিষয়টা খুবই জরুরি, কারণ আমরা অনেক সময়ই শেখানোটাকে একটা একমুখী প্রক্রিয়া হিসেবে দেখি। শিক্ষক বলবেন আর ছাত্রছাত্রীরা শুধু শুনবে। কিন্তু আধুনিক গবেষণা বলছে ব্যাপারটা ঠিক উল্টো। আসল কাজটা হলো শিশুর ভেতরের শেখার আগ্রহটাকে জাগিয়ে তোলা, তাকে আবিষ্কারের আনন্দটা দেওয়া। আমাদের হাতে থাকা উৎসগুলো ঠিক এই কাজটা করার জন্যে একটা চমৎকার কাঠামো দিয়েছে, যা শুধু তথ্যের ওপর নয় বরং পদ্ধতির ওপর অনেক বেশি জোর দেয়। তাহলে চলুন সেই কাঠামোটাতেই ডুব দেয়া যাক। প্রথমেই যে বিষয়টা আমাদের নোটগুলোতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটা হলো শেখাকে খেলায় পরিণত করা। এটা শুনলে মনে হতে পারে এ তো নতুন কিছু নয়, সবাই বলে, তাই না? কিন্তু সোর্স বলছে এর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। শুধু খেলার ছলে পড়ানো নয়, বরং খেলাটাকেই শেখার মূল মাধ্যম করে তোলা। যেমন আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, যে তার বাচ্চাকে সংখ্যা চেনানোর জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় ১, ২, ৩ করে গুনতে শেখাতো। এটা তো কোনো পরিকল্পিত ক্লাস ছিল না, কিন্তু প্রতিদিনের যাতায়াতের একটা অংশ হয়ে গিয়েছিল। এটাই কি সেই ধারণা? একদম ঠিক ধরেছেন। এটা শুধু বিনোদন নয়, এর পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণও আছে। যখন একটা শিশু খেলার মাধ্যমে কিছু শেখে, তখন তার মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক বের হয়, যা আনন্দ আর পুরস্কারের অনুভূতির সাথে জড়িত। ফলে শেখার প্রক্রিয়াটা তার কাছে একটা পুরস্কারের মতো মনে হয়, কোনো চাপ বা বোঝা নয়। আর এর ফলে সে নিজে থেকেই আরও শিখতে চায়। কিন্তু আমাদের নোটগুলো এখানে একটা দারুণ কথা যোগ করেছে। খেলাটা হতে হবে উদ্দেশ্যমূলক, শুধু মজা করা নয়। খেলার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, যা কোনো একটা শিক্ষণীয় বিষয়ের সাথে যুক্ত। ধরুন, বিভিন্ন আকৃতির ব্লক দিয়ে ঘর বানানোটা শুধু একটা খেলাই নয়, এটা আসলে জ্যামিতি এবং স্থানিক ধারণা বোঝার প্রথম ধাপ। আচ্ছা, তার খেলার মধ্যেও একটা কাঠামো থাকা দরকার। এই বিষয়টাতে আসছিলাম। আমাদের সোর্সে বলা হচ্ছে খেলার পাশাপাশি শেখানোর একটা নির্দিষ্ট কাঠামো থাকারও সমান জরুরি। দুটো পদ্ধতির কথা এখানে বারবার এসছে। এক, বিষয়গুলোকে খুব ছোট ছোট হজম করার মতো অংশে ভাগ করে ফেলা। আর দুই, ভিজুয়াল বা ছবির ব্যবহার। আমরা সবাই জানি ছবি বা ভিডিও শিশুদের মনোযোগ কাড়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ভিজুয়াল ব্যবহারের কি কোনো ভুল পদ্ধতিও থাকতে পারে? এমন কিছু যা উপকারের চেয়ে অপকার বেশি করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই পারে। আমাদের নোটগুলোতে জাপানের একটি স্কুলের উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে ছোটদের গুণ বা ভাগের নামতা শেখানোর জন্য ক্লাসের দেয়ালে শুধু চার্ট টাঙিয়ে রাখা হয় না, বরং রঙিন ছবির মাধ্যমে একটা গল্পের মতো করে পুরো বিষয়টা সাজানো থাকে। যেমন, 2টো আইসক্রিম যদি 3জন বন্ধু পায়, তাহলে মোট 6টা আইসক্রিম, এই ধরনের ছবি। এখানে ভিজুয়ালটা শুধু একটা ছবি নয়, এটা একটা গল্পের অংশ। অন্যদিকে, যদি একটা জটিল গণিতের ক্লাসে আপনি অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কার্টুন ব্যবহার করেন, তাহলে সেটা শিশুর মূল বিষয় থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। তাই ভিজুয়াল হতে হবে প্রাসঙ্গিক এবং শেখার প্রক্রিয়ার সাথে একীভূত, শুরু মনোযোগ অন্যদিকে সরানোর জন্য নয়। আর বড় বিষয়কে ছোট অংশে ভাগ করার কৌশলটা, যাকে শিক্ষাবিজ্ঞানের ভাষায় বলে স্ক্যাফোল্ডিং, সেটা শিশুদের আত্মবিশ্বাস দেয়। যখন সে একটা ছোট অংশ সফলভাবে শেষ করে, তখন পরের অংশে যাওয়ার জন্য সে মানসিক শক্তি পায়। বাহ, এই স্ক্যাফোল্ডিং ধারণাটা তো দারুণ। তার শেখার কাঠামোটা এমনভাবে তৈরি করতে হবে যা শিশুকে ধাপে ধাপে উপরে উঠতে সাহায্য করে, একেবারে চূড়ায় ছুঁড়ে ফেলে না। আচ্ছা, এই কাঠামোর বিষয়টা তো গেল, কিন্তু আমাদের নোটগুলো শেখানোর মানবিক দিকটার উপরও খুব জোর দিয়েছে। যেমন গল্প আর বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করা। এটা যখন পড়ছিলাম, আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল। আমাদের ইতিহাস শিক্ষক এমনভাবে সম্রাট অশোকের গল্প বলতেন যেন আমরা চোখের সামনে কলিঙ্গের যুদ্ধ দেখতে পেতাম। শুকনো সাল তারিখগুলো সব জীবন্ত হয়ে উঠত। আপনার এই অভিজ্ঞতাটাই তো প্রমাণ করে গল্প বলার শক্তি কতটা। এর পেছনেও কিন্তু বিজ্ঞান আছে।
আমাদের মস্তিষ্ক বিচ্ছিন্ন তথ্য মনে রাখার জন্য তৈরি হয়নি, বরং ঘটনা বা গল্পের কাঠামোতে তথ্য মনে রাখতে অনেক বেশি পারদর্শী। যখন আপনি একটা ঐতিহাসিক ঘটনাকে গল্পের মতো করে বলেন, তখন সেটা মস্তিষ্কের একাধিক অংশকে একসাথে সক্রিয় করে, আবেগ, স্মৃতি, কল্পনা। ফলে তথ্যটা আর শুধু বাম মস্তিষ্কের যৌক্তিক অংশে সীমাবদ্ধ থাকে না, এটা একটা সামগ্রিক অভিজ্ঞতায় পরিণত হয়। মাধ্যাকর্ষণ শক্তি কি, এটা বোঝানোর জন্য নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা শুধু একটা গল্প নয়, এটা একটা বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলার সবচেয়ে শক্তিশালী উপায়। ঠিক। এই মানবিক দিকের সাথেই প্রশংসা আর উৎসাহের বিষয়টা চলে আসে। নোটগুলোতে একটা লাইন আমার খুব মনে ধরেছে। শিশুরা সমালোচনার চেয়ে প্রশংসা থেকে অনেক বেশি শেখে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশংসা করার কথা তো আমরা সবাই জানি, কিন্তু অতিরিক্ত প্রশংসা কি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে? এতে কি তারা প্রশংসার উপর নির্ভরশীল হয়ে পড়ে না? আমাদের সোর্স কি এর কোনো ঝুঁকির কথা বলেছে? চমৎকার প্রশ্ন, এবং আপনি আলোচনার একেবারে গভীরে চলে গেছেন। হ্যাঁ, আমাদের সোর্স ঠিক এই ঝুঁকিটার কথাই বলেছে এবং একটা যুগান্তকারী ধারণার কথা উল্লেখ করেছে। সেটা হলো কিভাবে প্রশংসা করছেন তার উপর সবকিছু নির্ভর করে। এখানে মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের গবেষণার কথা বলা হয়েছে। তার মতে প্রশংসা দুই ধরনের হতে পারে। এক, বুদ্ধির প্রশংসা, যেমন তুমি খুব স্মার্ট বা তুমি তো জিনিয়াস। আর দুই, চেষ্টার প্রশংসা, যেমন তুমি এই অঙ্কটার জন্য অনেক খেটেছ বা ছবিটা আঁকার জন্য তোমার চেষ্টাটা অসাধারণ ছিল। গবেষণা বলছে, যখন আপনি শিশুর বুদ্ধির প্রশংসা করেন, তখন সে ভাবতে শুরু করে যে বুদ্ধি একটা স্থির বা অপরিবর্তনশীল জিনিস। ফলে যখনই সে কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়, সে ভাবে আমার হয়তো যথেষ্ট বুদ্ধি নেই এবং সে চেষ্টা করা ছেড়ে দেয়। এটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। 1 মিনিট। তার মানে তুমি বুদ্ধিমান বললে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। এটা তো আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো। ঠিক তাই। অন্যদিকে যখন আপনি তার চেষ্টার প্রশংসা করেন, তখন শিশু শেখে যে চেষ্টা, অধ্যাবসায় আর কৌশলের মাধ্যমে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। সে কঠিন কাজকে ভয় পায় না, বরং একটা চ্যালেঞ্জ হিসাবে দেখে। ভুল করাকে সে ব্যর্থতা হিসাবে না দেখে শেখার একটা অংশ হিসেবে গণ্য করে। একেই বলা হয় গ্রোথ মাইন্ডসেট। আমাদের নোটগুলো বলছে, একজন শিশুর মধ্যে এই গ্রোথ মাইন্ডসেট তৈরি করে দেওয়াই হলো শিক্ষার সবচেয়ে বড় উপহার। এর পাশাপাশি ভালোবাসা আর ধৈর্যের কথাও বলা হয়েছে। যে পরিবেশে শিশু ভুল করতে বা প্রশ্ন করতে ভয় পায় না, সেই পরিবেশে শেখার জন্য সবচেয়ে উর্বর। এই গ্রোথ মাইন্ডসেটের ধারণাটা আসলেই অসাধারণ। এটা তো শুধু শিশু নয়, আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য সমানভাবে সত্যি। আচ্ছা, এই প্রশংসা বা চেষ্টার মানসিকতা তৈরি করার বিষয়টা আমাকে একটা নতুন প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। একটা শিশুকে শেখার জন্য আগ্রহী করে তোলা তো গেল, কিন্তু যা শিখল সেটা ওর মাথায় থাকবে কিভাবে? মানে সেই শেখাটাকে স্থায়ী করার উপায় কি? আমাদের নোটগুলো কি এই স্মৃতি ধরে রাখার ব্যাপারে কিছু বলছে? অবশ্যই বলছে, এবং এখানেও কিছু প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। দুটো মূল কৌশলের কথা বলা হয়েছে। প্রথমটা হলো শিশুর সক্রিয় অংশগ্রহণ। এর মানে শুধু ক্লাসে প্রশ্ন করা নয়। আমাদের সোর্সে একটা দারুণ পদ্ধতির কথা বলা হয়েছে, যাকে বলে প্রটেজি এফেক্ট। এর মানে হলো, যখন কোনো ব্যক্তি অন্য কাউকে কিছু শেখায়, তখন সে নিজে সেই বিষয়টা সবচেয়ে ভালোভাবে শেখে। তাই আপনার শিশুকে বলুন সে যা শিখেছে তা আপনাকে বা তার ছোট ভাইবোনকে বা এমনকি তার খেলার পুতুলকে শেখাতে। এই শেখানোর প্রক্রিয়ায় তার মস্তিষ্কে তথ্যগুলো নতুন করে সংগঠিত হয় এবং অনেক বেশি স্থায়ী হয়। বাহ! অন্যকে শেখানোর মাধ্যমে নিজে শেখা, এটা তো দারুণ একটা কৌশল। এতে তো তাদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়বে। আর দ্বিতীয় কৌশলটা কি? নিশ্চয়ই পুনরাবৃত্তি বা রিভিশন। কিন্তু রিভিশন শব্দটা শুনলেই তো একটা একঘেয়ে বিরক্তিকর ছবি মাথায় আসে। বারবার একই জিনিস পড়া। শিশুরা তো এতে আরও আগ্রহ হারিয়ে ফেলবে। এখানেই আসল চমকটা। আমাদের সোর্স বলছে, প্রচলিত পদ্ধতিতে পুনরাবৃত্তি করলে আসলেই তেমন লাভ হয় না। এর বদলে দুটো বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথমটা হলো স্পেসড রেপিটিশন। এর মানে হলো একটা বিষয় পড়ার ঠিক পরপরই আবার না পড়ে কয়েক ঘন্টা বা কয়েকদিন পর সেটা আবার পড়া। যখন আমরা প্রায় ভুলতে বসি, ঠিক সেই মুহূর্তে তথ্যটাকে আবার স্মরণ করলে আমাদের মস্তিষ্ক সেই স্মৃতিটাকে আরও মজবুতভাবে গেঁথে নেয়। আর দ্বিতীয় এবং আরও শক্তিশালী পদ্ধতিটা হলো অ্যাক্টিভ রিকল। এর মানে হলো
বই বা নোট দেখে রিভিশন না দিয়ে বই বন্ধ করে নিজে নিজে তথ্যটা মনে করার চেষ্টা করা। যেমন একটা অধ্যায় পড়ার পর শিশুকে বলুন, বই না দেখে বলো তো এই অধ্যায়ে কি কি ছিল। এই মনে করার চেষ্টাটা মস্তিষ্কের জন্য একটা ব্যায়ামের মতো। এটা স্মৃতিকে দীর্ঘস্থায়ী করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি। তাই পুনরাবৃত্তি মানে একঘেয়েমি নয়, এটা একটা কৌশলগত প্রক্রিয়া। তার মানে যা শিখল সেটা খানিকটা ভুলে যেতে দেওয়া এবং তারপর আবার মনে করার জন্য মস্তিষ্ককে চ্যালেঞ্জ করাটাই আসল কৌশল। এটা তো শেখার পুরো প্রক্রিয়াটাকেই একটা নতুন আঙ্গিকে দেখাচ্ছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো শিশুদের শেখানোর প্রক্রিয়াটা কোনো রেসিপি নয়, এটা একটা শিল্প, যেখানে খেলা হতে হবে উদ্দেশ্যমূলক, কাঠামো হতে হবে সহায়ক, প্রশংসা হতে হবে চেষ্টার, সমালোচনা নয়, আর পুনরাবৃত্তি হতে হবে কৌশলগত, যান্ত্রিক নয়। আসল লক্ষ্যটা হলো শেখাটাকে একটা আবিষ্কারের যাত্রার মতো করে তোলা। একদম। আমাদের হাতে থাকা এই উৎসগুলোর মূল বার্তাই এটাই। শিক্ষক বা অভিভাবকের আসল কাজ শুধু তথ্য দেয়া নয়, বরং শিশুকে শেখার প্রতি আজীবন আগ্রহী করে তোলা। যখন একটা শিশু নিজে থেকে জানতে চায়, নিজে থেকে প্রশ্ন করে, তখনই আসল শিক্ষাটা শুরু হয়। আর এখান থেকেই ভাবার জন্য একটা বিষয় উঠে আসে। আমরা তো শিশুদের শেখানোর নানা কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদের নিজেদের শেখার ক্ষেত্রে তা সে নতুন কোনো ভাষা হোক বা অফিসের কোনো নতুন সফটওয়্যার, এই গ্রোথ মাইন্ডসেট বা অ্যাক্টিভ রিকলের মতো কৌশলগুলো আমরা কতটা ব্যবহার করি? হয়তো শিশুদের শেখানোর এই কৌশলগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের নিজেদের আরও ভালো শিক্ষার্থী হয়ে ওঠার চাবিকাঠি।